হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। ভেবে দেখুন তো, একটি মানুষ মরে গেছে আর এরপরে সে লাইফ ইন্স্যুরেন্স নিয়েছে, আর তার সন্তানেরা নিজের বাবাকেই মৃত দেখানোর চেষ্টা করে শুধুমাত্র টাকার লোভে। এমনকি বয়স্ক মানুষটা একটি কচি মেয়েকে বিয়েও করে ফেলে। সেও তার মৃত্যুর পর এই ইন্স্যুরেন্সের টাকার পেছনে পড়ে যায়। কিন্তু এরপর কি হবে? বুড়ো কি সেখানে আসলেই মরে গিয়েছিল, নাকি তার ছেলেরাই তাকে মেরে ফেলেছিল? সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা জনার্দন নামের একটি বয়স্ক লোককে দেখি, যে কিনা কয়েকদিনের মধ্যে 65 বছরে পা দেবে। জনার্দনের ঘুম এখানে তার বউয়ের ডাকেই খোলে। তার বউ বলে, তোমার ফোন আসছে। আর এরপর জনার্দন উঠে ফোনটি ধরে। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জনার্দনকে ফোন করা হয়েছিল, কিন্তু জনার্দন এখানে ইন্স্যুরেন্স নিতে চায় না, তাই সে ফোনটি কেটে দেয়। এরপর জনার্দন গিয়ে তার বউ দুর্গার কাছে কফি চায়। তখন তার বউ বলে, কফি খাওয়ার আগে প্রতিদিনের মতো গিয়ে জগিং করে এসো, তারপর কফি খাবে। আর এরপরে জনার্দন তার বউকে সঙ্গে নিয়ে জগিং করতে বের হয়। এখানেই একটি পণ্ডিতের সঙ্গে জনার্দনের দেখা হয়। সে প্রসাদ স্বরূপ জনার্দনকে নারকেল দেয়। জনার্দন তখন দুর্গাকে বলে, বাড়িতে গিয়ে ইডলির সঙ্গে আমাকে নারকেলের চাটনি বানিয়ে দেবে। কিন্তু দুর্গা বলে, আজকে তো আমি বানাতে পারবো না, অন্যদিন তোমাকে বানিয়ে দেব। কিন্তু পণ্ডিত বেশ অবাক হয়, কারণ সে দুর্গাকে দেখতে পাচ্ছিল না। পণ্ডিত তখন জনার্দনকে বলে, দুর্গা মরে গেছে, অনেক দিন হয়ে গেছে। আর এরপরে জনার্দনের হুঁশ ফেরে। তার মনে পড়ে তার বউ তো কয়েকদিন আগেই মারা গেছে। আসলে এখানে জনার্দন তার বউকে ভুলতে পারছিল না, যার জন্যই সে সবসময় তার বউকে দেখতে পেত তার আশেপাশে। এখানে জনার্দনের পরিবারে তার দুই ছেলে ছিল। বড় ছেলের নাম অরুণ আর তার বউয়ের নাম দেবী। ছোট ছেলের নাম ভাদ্রা আর তার বউয়ের নাম রানী। ভাদ্রা আর রানীর দুইটা সন্তানও ছিল, এক ছেলে এক মেয়ে। এখানে অরুণ আর ভাদ্রা কিছুই করতো না, শুধুমাত্র বাবার পেনশনের টাকার উপরেই বসে বসে খেত। এখানে দেবী ক্রাইম স্টোরি লিখতো, কিন্তু তার স্টোরিগুলো খুব বেশি ফেমাস হতো না। মানে এখানে যখন জনার্দনের পেনশন আসে তখনই এই পরিবারের সমস্ত খরচা হয়। দেবী এখানে সবসময় ঠিক করতো কি রান্না হবে কি হবে না, কারণ জনার্দনের এই সামান্য পেনশন দিয়ে এতগুলো মানুষের খরচা চালানো বেশ কঠিন। যখনই জনার্দনের পেনশনের টাকা আসে তখনই তারা নিজ নিজ অ্যাকাউন্টে পার করে নেয়। আর এরপর দেবী সকালে শুধুমাত্র সবাইকে ব্রেকফাস্টে ফিকা খাবার দেয়। এদের বাসায় একটি কাজের মেয়েও ছিল, যার নাম কিনা ভবানী। ভবানী এখানে রান্না বান্না সহ ঝাড়ু দেওয়া সবকিছুই করত। এখানে জনার্দনের টাকারই শুধু মূল্য ছিল, নয়তো কেউই তার খোঁজ খবর নিত না। সে খেয়েছে কি খায়নি, সে কি করছে বা তার মন কেমন আছে, কারো কিছুটি যায় আসে না। কিন্তু এই সবকিছুই তাদের কাজের মেয়ে ভবানী খুব ভালোভাবেই নোটিস করে, যার জন্য ভবানী তার বাড়ি থেকে জনার্দনের পছন্দের ইডলি চাটনি আর বড়া নিয়ে আসে। যখন বাড়ি থেকে সবাই চলে যায় তখন ভবানী জনার্দনকে খাবার খেতে দেয়। এমনকি ভবানী সবসময় জনার্দনের খুব খেয়াল রাখতো। জনার্দন তখন ভবানীকে বলে, যখন থেকে তুমি এসেছো আমার খুব ভালো লাগছে। ভবানী তখন বলে, আমি যতদিন এই বাড়িতে আছি আপনার কোনো চিন্তা নেই, আমি সবসময় আপনার খেয়াল রাখবো। জনার্দন তখনই ভবানীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আর ভবানীও রাজি হয়ে যায়। সে বলে, আমি আপনার সারা জীবন খেয়াল রাখতে চাই। এটা শুনে জনার্দন তো অনেক খুশি হয়, যার কারণে পরের দিন সকালবেলা জনার্দন তার পরিবারকে জানিয়ে দেয় সে ভবানীকে বিয়ে করতে চায়। আর এই বিয়ের কথা শুনে জনার্দনের ছেলে আর ছেলের বউরা তো বেশ রেগে যায়। তারা বলে, আপনি এটা করতে পারবেন না, আপনি কি করে আমার মায়ের জায়গায় অন্য মানুষকে নিয়ে আসতে চাচ্ছেন? আপনার সাহস কি করে হয়? মানুষ কি বলবে? জনার্দন বলে, মানুষ কি বলবে কি বলবে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি তোমাদের মায়ের জায়গায় ভবানীকে নিয়ে আসছি না, শুধুমাত্র আমার বউ করে নিয়ে আসছি, কারণ তোমরা আমাকে একা করে দিয়েছো। তোমরা যদি আমাকে একা করে না দিয়ে আমার সঙ্গে তাল মিলিয়ে থাকতে, তাহলে আজকে আমি এটা করতাম না। ভবানী আমার অনেক খেয়াল রাখে, আমাকে বোঝে, তাই আমি কালকেই ভবানীকে বিয়ে করব। এখানে জনার্দনের পুরো পরিবার একটি ভাড়া ঘরে থাকতো, আর এই ঘরের মালিকের নাম ছিল পারমানন্দ। যেহেতু এখানে জনার্দনের ছেলেরা সময় মতো ভাড়া দেয় না, তাই পারমানন্দ অনেক সময় তাদের বাড়ির লাইটের সুইচ অন অফ করে। আর এমন করেই প্রতিদিন বাড়িওয়ালার সঙ্গে এদের অনেক ঝগড়া হয়। বাড়িওয়ালা শুধুমাত্র এদের পরিবারকে বাড়ি থেকে বের করছিল না, কারণ জনার্দনের রেন্ট এগ্রিমেন্ট এখনো শেষ হয়নি। এদিকে জনার্দন তার বন্ধু সাদানন্দকে ফোন করে আর তার বিয়ের দাওয়াত দিয়ে বলে, তুই কালকে অবশ্যই আমার বাসায় আসবি, আমার নতুন বউয়ের সঙ্গে তোর পরিচয় করিয়ে দেব। আর এরপর পরের দিন সকালে একটি পণ্ডিত মশাইকে ডেকে নিয়ে এসে জনার্দন ভবানীকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ে হবার পরে এখানে ভবানীর রূপ বদলে যায়। সে সবার প্রথমে দেবীকে বলে, জলদি ওই ঘর
থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে এসো। ওই ঘর আজ থেকে আমার আর জনার্ধনের। সে সবাইকে ধমকিয়ে এটাও বলে বাসর ঘর সাজিয়ে তুলতে। ভবানীর এই নতুন রূপ দেখে তারা মনে করে হয়তোবা জনার্ধনের পেনশনের টাকাও এবার ভবানী নিয়ে নেবে। তাহলে তাদের কি হবে? দেবী তখন সবাইকে বলে আমার কাছে একটা প্ল্যান রয়েছে। কিন্তু দেবী বলে এই প্ল্যানটা সাকসেসফুল করতে হলে আমাদেরকে জনার্ধনকে মেরে ফেলতে হবে। তখনই অরুণ আর ভাদ্রা বলে কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? নিজের বাপকে কিভাবে মেরে ফেলবো? দেবী তখন রেগে গিয়ে বলে ঠিক আছে তাহলে বাইরে যাও, গিয়ে চাকরি খুঁজে চাকরি করো। ভাদ্রা তখন দেবীকে বলে আরে ভাবি আগে বলুন তো প্ল্যান কি? দেবী তখন বলে আমরা জনার্ধনের নামে একটি লাইফ ইন্স্যুরেন্স নেব, আর এরপর কোনোভাবে তাকে মেরে সেই টাকাটা নিজেরা নিয়ে নেব। কারণ ওই ইন্স্যুরেন্সে নমিনি হিসেবে অরুণ আর ভাদ্রার নাম থাকবে। আর যেহেতু ভবানীর বিয়ে এখন আর রেজিস্ট্রি হয়নি, তাই ভবানী এখন তার উত্তরসূরি নয়। কিন্তু তখনই হুট করে ভবানী চিৎকার করে কেঁদে ওঠে। আর তারা রুমে এসে দেখে জনার্ধন বাসর রাতেই মারা গেছে। এখানে জনার্ধনের চেহারা দেখে মনে হচ্ছিল সে মরার আগে অনেক বেশি খুশি ছিল। এখানে জনার্ধনের ছেলের বউ আর ছেলেরা অনেক কষ্ট পায়, কিন্তু জনার্ধনের মৃত্যুতে নয়। তাদের প্ল্যান ফেল হয়ে গিয়েছিল এই কারণে, কারণ জনার্ধন বিনা লাইফ ইন্স্যুরেন্স নিয়েই মরে গেছে। দেবী তখন বলে না না, আমরা এখনো কোনো জোগাড় করে জনার্ধনের নামে ইন্স্যুরেন্স নিতে পারবো, যার কারণে আমাদের শুধুমাত্র জনার্ধনের বডিকে ফ্রেশ রাখতে হবে। তাদের এই সমস্ত প্ল্যানের কথা ভবানী শুনে ফেলে। তখন ভবানীও বলে তাহলে তোমাদের এই প্ল্যানে আমাকেও ভাগ দিতে হবে, কারণ আমি জনার্ধনের ওয়াইফ। তখনই দেবী তাকে আঙুল দেখিয়ে বলে তাই নাকি, কিন্তু তোমার বিয়ে তো এখনো রেজিস্ট্রি হয়নি। ভবানী তখন বলে আরে ম্যাডাম, আপনি যদি আমাকে এই ইন্স্যুরেন্সের টাকা থেকে ভাগ না দেন তাহলে আমি সবাইকে বলে দেব জনার্ধনের মৃত্যুর কথা আর আপনাদের এই সমস্ত প্ল্যানের কথা। আর এই হুমকিতে ভয় পেয়ে যাবার পর তারা চারজন ভবানীকেও নিজের সঙ্গে মিলিয়ে নেয়। কিন্তু এরা এখানে বাইরে থেকে আইস বক্স নিয়ে এসে জনার্ধনকে সেখানে রাখতে পারবে না, কারণ এতে করে তারা ফেসে যেতে পারে। যার কারণে তারা ঠিক করে বাড়ির ফ্রিজে জনার্ধনকে রেখে দেবে। কিন্তু ফ্রিজের ভেতরে জনার্ধনকে রাখার ফলে দরজায় আটকাচ্ছিল না, তাই এখানে তারা টেপ দিয়ে দরজাটি লাগিয়ে দেয়। পরের দিন সকালে রানী নিজের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেয় আর তাদেরকে জামা কাপড়ের একটি ব্যাগ দিয়ে বলে তোমরা শালিনী আন্টির বাড়িতে চলে যাও আর কয়েকদিন সেখানেই থাকবে, আমি তার সঙ্গে কথা বলেছি। বাচ্চারা তখন চলে যায়। আর এরপর যখন তারা নিজেদের কাজ শুরুই করতে যাবে তখনই দরজায় আসে সাদানন্দ। সাদানন্দকে তারা এখানে বাড়ির ভেতরে নিয়ে আসে। তারা চাচ্ছিল তাকে ভুলভাল কিছু বুঝিয়ে আবারও পাঠিয়ে দেবে। ভাদ্রা তখন বলে আঙ্কেল বাবা তো বাড়িতে নেই। এটা শোনার পর সাদানন্দ তখন বলে আমাকে এক গ্লাস পানি দেবে, কারণ জার্নি করার পর আমার মাথা বেশ ঘোরাচ্ছে, সেই জন্যই ওষুধ খাবো। কিন্তু এখানে সাদানন্দকে পানি দেবার আগেই সে অজ্ঞান হয়ে যায়, যার কারণে দেবী বলে জলদি তাকে হাসপাতালে রেখে এসো, আরেকটি লাশকে আমরা বাড়িতে রাখতে পারবো না। যার কারণে এখানে অরুণ আর ভাদ্রা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তাদেরকে দেখে ফেলে পারমানন্দ। আর এরপর দুই ভাই সাদানন্দকে হাসপাতালের গেটেই রেখে চলে আসে বাড়িতে। এখানে দেবী তাদেরকে বলে আমাদেরকে এমন একজন ইন্স্যুরেন্স এজেন্টকে খুঁজতে হবে যে নিজের কাজে পারফেক্ট এবং জনার্ধনের সত্যটা জানার পরেও সে আমাদের এই কাজ কমিশন নিয়ে করে দেবে। তখনই এখানে দুই ভাইয়ের মনে পড়ে একটি ইন্স্যুরেন্স এজেন্টের কথা, যেখানে তাদের বন্ধুর সামান্য একটি কাঁচ ভেঙে যাওয়াতে ওই এজেন্ট তার বন্ধুকে নতুন গাড়ি দিয়ে দিয়েছিল। আর এই এজেন্টের নাম হলো মূর্তি। আরুন এখানে মূর্তিকে কল করে, কিন্তু একে মূর্তি তো অলরেডি একটি বিপদের মধ্যেই ফেসে রয়েছে। আসলে মূর্তি এখানে এই গুন্ডাদেরকে বলেছিল যেহেতু তোমাদের গুদাম ঘরের ইন্স্যুরেন্স রয়েছে তাই এটাকে আগুন লাগিয়ে দাও, আমি যত ইন্স্যুরেন্স রয়েছে তার দ্বিগুণ তোমাদেরকে পাইয়ে দেব। আর এই কথা শুনে তারা এখানে নিজের গোদাউনে আগুনও লাগিয়ে দেয়, কিন্তু তাদের এই সমস্ত কর্মকাণ্ড সিসিটিভিতে ক্যাপচার হয়ে যায়, যার কারণে এখানে তাদের প্ল্যান ফ্লপ হয়ে যায়। আর যখনই মূর্তির কাছে জনার্ধনের ছেলে ফোন করে তখনই মূর্তি সুযোগ পেয়ে যায় এখান থেকে কমিশন নিয়ে এই গুদামের মালিককে দিয়ে দেবে, যার কারণে এখানে সে গুন্ডাদের কাছ থেকে এক সপ্তাহ সময় নেয়। আর এরপর সে চলে আসে জনার্ধনের বাড়িতে। এদিকে সাদানন্দের যখন আবারও জ্ঞান ফিরে আসে সে হাসপাতাল থেকে সোজা জনার্ধনের বাড়িতে আসে আর সে দরজা ধাক্কাতে থাকে। আর যখন কেউ দরজা খুলছে না তখন সে জানালা দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে। তখনই সাদানন্দ বলে আরে ভাই আমার ব্যাগটা তো দিয়ে দাও। আর এরপর তারা দরজা খুলে সাদানন্দের ব্যাগটি জোরে ছুঁড়ে মারে, কিন্তু অন্যদিকে ওপর থেকে পারমানন্দ এই সব কিছু দেখছিল। পারমানন্দ এখানে এসে বলে কি হয়েছে আপনার? সাদানন্দ তখন বলে আরে ভাই আর বলো না, আমি আমার বন্ধু পারমানন্দের সঙ্গে দেখা
দেখা করতে এসেছিলাম, কিন্তু সে তো বাড়িতে নেই। আর এর মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই। আর তখন জনার্দনের ছেলেরা আমাকে হাসপাতালে রেখে আসে। তখনই পরমানন্দ বলে, আরে না, জনার্দন ভিতরেই আসে, কারণ তার যাই হয়ে যাক না কেন সে প্রতিদিন জগিং করতে বের হয়, কিন্তু আজকে সে একবারও বাড়ি থেকে বের হয়নি। এক কাজ করুন, আপনি আমার বাসায় চলুন। যখন জনার্দন বের হবে তখন তার সঙ্গে দেখা করে নিয়েন। কি জানি কেন তার ছেলে আর ছেলের বউরা আপনার সঙ্গে জনার্দনকে দেখা করতে দিচ্ছে না। নিশ্চয়ই ওখানে কিছু গড়বড় রয়েছে। আর এখানে সাদানন্দ একটু সন্দেহ করে। আর এদিকে মূর্তি জনার্দনের লাশ দেখে বলে, আমি ইন্স্যুরেন্স করানোর চেষ্টা করব, কিন্তু তার আগে বলে দেই, আমি যেভাবে তোমাদেরকে কাজ করতে বলবো ঠিক সেইভাবেই করবে। আর এরপর দেখবে জাদু। এখানে তারা সবাই ভবানীর ভাগ দিয়ে 3 কোটি টাকা ইন্স্যুরেন্স করাতে চায়, কিন্তু এখানে মূর্তি নিজের ভাগ অ্যাড করে এখানে 4 কোটি টাকার পলিসি করার চিন্তা করে। কিন্তু সবার আগে মূর্তির জনার্দনের পাসপোর্ট সাইজের ছবি দরকার, যার কারণে মূর্তি এখানে তার মোবাইল ফোন দিয়ে জনার্দনের ফটো নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছবিগুলো ভালো আসছিল না। আর এরপর মূর্তি বলে, ইন্স্যুরেন্সের কাগজের ওপর সাইন করার জন্য সাইন লাগবে, কিন্তু এখানে আরুন ছোটবেলা থেকেই তার বাবার সই নকল করত, যার কারণে সে খুব ভালোভাবে জনার্দনের সই নকল করতে পারত। তাই এই টেনশন থেকে তারা মুক্ত হয়। কিন্তু মূর্তি যখনই জনার্দনের আইডি দেখে সে শক খেয়ে যায়, কারণ কালকে জনার্দনের 65 বছর হয়ে যাবে। আর ইন্স্যুরেন্স কোম্পানির একটি পলিসি রয়েছে, 65 বছর হয়ে গেলে তারা কোনো মানুষকে আর ইন্স্যুরেন্স দেয় না, যার কারণে তাদেরকে এই সমস্ত কাজ আগামীকাল 5টার মধ্যেই কমপ্লিট করতে হবে। আর ইন্স্যুরেন্সের জন্য জনার্দনের কিছু টেস্ট হবে, যেহেতু এখানে ভাদ্রা তার বাবার মতোই দেখতে ছিল কিছুটা, যার কারণে মূর্তি এখানে তার পরিচিত একটি মেকআপ আর্টিস্টকে ডেকে ভাদ্রাকে একদম মেকআপ করে জনার্দনের মতো বানিয়ে দেয়। শ্রীনু এখানে কিছুই জানতো না, সে শুধুমাত্র কিছু টাকা আর মদের বদলে এই মেকআপ করে দিয়ে বাড়িতে চলে যায়। মূর্তি এখানে আবারও ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ফোনে একদমই ছবি ভালো আসছিল না, যার কারণে মূর্তি এখানে মহেশ নামের একটি ফটোগ্রাফারকে ডাকে জনার্দনের ছবি তোলার জন্য। আর অন্যদিকে জনার্দনের বাড়িতে এতগুলো মানুষকে আসতে দেখে পরমানন্দ আর সাদানন্দ তাদের বাড়ির মেন সুইচ অন অফ করতে থাকে, যার কারণে মহেশ এখানে ছবি তুলতে পারছিল না, যার জন্যই এখানে দেবী রানী আর আরুন এসেছিল পরমানন্দের সঙ্গে কথা বলতে। আরুন আর দেবী বলে, আমরা পরমানন্দকে কথার জালে ফাঁসিয়ে রাখবো, আর তুমি গিয়ে মহেশকে জলদি ছবি তুলতে বলো। আর রানীও এখানে নিজের কাজ করে দেয়। আরুন এখানে বলে, আরে আঙ্কেল, আপনি কেন এখন লাইট অন অফ করছেন? পরমানন্দ তখন বলে, সাদানন্দ তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই, তোমরা কেন দেখা করতে দিচ্ছ না? আর যখনই তারা জানতে পারে মহেশ ঠিকঠাক ছবি তুলে ফেলেছে, তখনই আরুন বলে, বাবা তো বাড়িতেই নেই, তোমরা যা করার তাই করো। আর এরপর আরুন সেখান থেকে চলে আসে। মূর্তি তখন বলে, ভাদ্রাকে এই গেটআপে গিয়ে জনার্দনের নামে সমস্ত টেস্ট গুলো কমপ্লিট করতে হবে। যেহেতু আমাদের কাছে সময় নেই, তাই আজকেই সমস্ত টেস্ট করিয়ে গতকালকেই আমাদের হাতে রিপোর্ট গুলো নিতে হবে। তখনই আরুন, মূর্তি আর ভাদ্রা টেস্ট করার জন্য বেরিয়ে পড়ে। আর পেছন থেকে যেহেতু এখানে ভাদ্রাকে একদমই জনার্দনের মতো লাগছিল, তাই পরমানন্দ আর সাদানন্দ দেখে মনে করে জনার্দন বাইরে যাচ্ছে। সাদানন্দ এখানে জনার্দনের নাম ধরে অনেক চিৎকার করে ডাকে, কিন্তু এখানে ভাদ্রা একদমই উত্তর দেয় না। এখানে ভাদ্রা জনার্দনের নাম করে সমস্ত টেস্ট কমপ্লিট করে। এরপর ভাদ্রা নিজের মেকআপ উঠিয়ে দেয় আর নিজের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে আসে, কিন্তু ওপর থেকে এই সমস্ত কিছু সাদানন্দ আর পরমানন্দ দেখে অনেক অবাক হয়, কারণ আরুনের সঙ্গে তো জনার্দন গিয়েছিল, ভাদ্রা কি করে আসলো? তারা এখানে সন্দেহ করে নিশ্চয়ই এখানে জনার্দনের পরিবারের মানুষ কোনো খিচুড়ি পাকাচ্ছে। যেহেতু এখানে সব পরীক্ষা নিরীক্ষা খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছিল, তাই এখানে তারা বেশ টেনশন মুক্ত থাকে। কিন্তু হুট করে এখানে আবারও কলিং বেল বেজে ওঠে। এখানে এসেছিল ভবানীর বয়ফ্রেন্ড আনিল। আনিলকে দেখে ভবানী অনেক খুশি হয়, কারণ এখানে আনিল আর ভবানী একে অপরকে অনেক ভালোবাসতো। কিন্তু আনিল এখানে অনেকদিন ধরেই জেলে ছিল, আজকে ছাড়া পেয়েছে। আসলে ভবানীর জন্মদিনে আনিল একটি কেক অর্ডার করেছিল, আর বেকরিওয়ালাকে বলেছিল কেকের ওপরে ভবানীর ছবি এঁকে দিতে, কিন্তু এখানে বেকরিওয়ালারা ভুল করে ভবানীর ছবির জায়গায় একটি ছাগলের ছবি এঁকে দেয়, যার কারণেই বেকরিওয়ালার ওপরে আনিল অনেক রেগে যায়। সে রেগে মেগে ওই বেকরিকেই আগুন লাগিয়ে দেয়, যার কারণেই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। আর জেল থেকে বেল করার টাকা জোগাড় করতেই এদিকে ভবানী এই বুড়ো জনার্দনকে বিয়ে করেছিল। জেল থেকে ছাড়া পাবার পর আনিল এখানে সরাসরি ভবানীর সঙ্গেই দেখা করতে আসে। ভবানীও এখানে আনিলকে সবকিছু খুলে বলে। ভবানী এটাও বলে, বাসর রাতেই বুড়ো মরে গেছে,
কিন্তু তার পরিবারের মানুষজন ভুলভাল ইনফরমেশন দিয়ে ইন্স্যুরেন্সের টাকা নিচ্ছে, আর সেখানে আমারও ভাগ রয়েছে। এখানে অনিল দেবীকে গিয়ে বলে ভবানীর সাথে সাথে এখানে আমারও ভাগ থাকবে এই টাকাতে। যেহেতু এখানে দেবী কোনো সমস্যা চাচ্ছিল না, তাই অনিলের প্রপোজালে সে হ্যাঁ বলে দেয়। যেহেতু এখানে অনিল একজন সিকিউরিটি গার্ড ছিল, তাই ভবানী এখানে অনিলকে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে বলে, যাতে কেউ বিনা পারমিশনে বাড়ির ভেতরে আসতে না পারে। অনিলও এখানে রাজি হয়ে যায়, কিন্তু এখানে অনিলের কাছে একটি ফোন ছিল, যেটাকে ট্র্যাক করে পুলিশ এখানে চলে আসে জনার্দনের বাড়িতে। পুলিশ দেখে অনিল এখানে লুকিয়ে তো পড়ে, কারণ এখানে অনিলকে ধরার জন্যই পুলিশ এসেছিল। অন্যদিকে জনার্দনের বাড়িতে পুলিশ আসতে দেখে সাদানন্দ আর পারমানন্দ বেশ অবাক হয়ে যায়। পুলিশ এসে এখানে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই তাদের পেছনে থাকা জনার্দনের লাশ ভর্তি সেই ফ্রিজটির দরজা হুট করেই খুলে যায়, আর এইটা দেখে তারা চারজন অনেক ভয় পায়। পুলিশ এখানে ওই লাশটিকে দেখার আগেই তারা এখানে ফ্রিজটি বন্ধ করে দেয়। অন্যদিকে অনিল যেহেতু লুকিয়ে পড়েছিল, তাই সে নিজের ফোনটাও অফ করে নেয়, যার কারণে পুলিশ আর তার লোকেশন খুঁজে পায় না। তাই পুলিশ মনে করে অনিল হয়তো এই বাড়িতে নেই, তবে আশেপাশেই কোথাও রয়েছে। পুলিশ এখানে অনিলের ছবি দেখিয়ে তাদের বলে, এই ছেলেটাকে যদি বাড়ির আশেপাশে দেখো তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আর এরপর যখন পুলিশ চলে যাচ্ছিল, তখনই পুলিশের সামনে এসে দাঁড়ায় সাদানন্দ আর পারমানন্দ। এখানে এরা দুইজন পুলিশকে বলে, আমাদেরকে জনার্দনের পরিবারের মানুষ জনার্দনের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, কিন্তু আমরা দেখেছি জনার্দন বাড়ির বাইরে গেছে, কিন্তু বাড়িতে ফেরেনি। অন্যদিকে তার ছেলে বলছে সে নাকি বাড়িতেই নেই। এখানে পুলিশ সাদানন্দ আর পারমানন্দের কোনো কথাই বুঝতে পারছিল না, যার কারণে সে মনে করে এই দুই বুড়ো হয়তো পাগল হয়ে গেছে, তাই সে এদের কথার গুরুত্ব না দিয়েই চলে যায়। এর পরের দিন দেখা যায় জনার্দনের বাড়িতে পেনশন অফিসার এসেছে এইটা চেক করার জন্য জনার্দন আদৌ আছে নাকি গেছে, কারণ এখন অনেকেই মিথ্যা বলে পেনশনের টাকা নেয়। এখানে পেনশন অফিসারকে দেখে দেবী আর রানী গিয়ে পারমানন্দকে বলে, এখন যদি আপনি লাইট অন অফ করেন তাহলে কিন্তু আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা শুনে আর কি পারমানন্দ আবারও তাদের বাড়ির লাইটের সুইচ অন অফ করতে থাকে, আর এইটাই তো চাইছিল রানী আর দেবী, যাতে করে এই সুযোগে পেনশন অফিসারকে বোকা বানানো যায়। এখানে ভাদ্রা আবারও তার বাবার গেট আপ নিয়ে হাজির হয় পেনশন অফিসারের কাছে। যেহেতু এখানে লাইট বারবার অন অফ হচ্ছিল, তাই এখানে ওই অফিসারটি মনে করে এই আসল জনার্দন। সে যখন ভাদ্রাকে সাইন করতে বলে, তখন এই লাইট অন অফ এর সুযোগ নিয়েই অরুণ তার বাবার সাইনটা করে দেয়। অফিসারটি এখানে কিছুই বুঝতে পারে না, যেহেতু এখানে সে সবকিছু ঠিকঠাক পেয়েছিল, তাই সে এখান থেকে চলে যায়। এদিকে সমস্ত মেডিকেল রিপোর্ট চলে এসেছিল, যার কারণে মূর্তি এখানে ইন্স্যুরেন্স অফিসে চলে আসে, যাতে করে সে ম্যানেজারের সাইন নিয়ে জলদি জলদি এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারে। এখানে ম্যানেজারের নাম ছিল নাগভূষণ। এখানে নাগভূষণ কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকার লোভে, কিন্তু অন্যদিকে নাগভূষণের পরকীয়া চলছিল তারই সেক্রেটারি রোজির সঙ্গে। একদিন নাগভূষণকে ডেকে তার শ্বশুর অনেক কথা শোনায়, কারণ গত মাসে নাগভূষণ 16টি অ্যাপ্লিকেশন সাইন করেছিল, কিন্তু তার সবকটি ফেক ছিল, যার কারণে তাদের কোম্পানিকে বেশ বড়সড় লস গুনতে হয়। সে এখানে নাগভূষণকে হুমকি দিয়ে বলে, যদি সে আবারও কোনো ফেক অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে তাহলে তার কাছ থেকে তার মেয়েকে তালাক দিয়ে নেবে, যার জন্যই নাগভূষণ অনেক ভয় পেয়েছিল। আর এদিকে মূর্তি ও জনার্দনের ফেক রিপোর্ট নিয়ে এসেছিল। নাগভূষণ এখানে বলে, আমি পার্সোনালি জনার্দনের সঙ্গে দেখা করতে চাই, এরপরেই আমি সাইন করব, আজকেই আমার সঙ্গে দেখা করাও, আর যদি না করাও তাহলে তোমার ক্লায়েন্ট 65 বছরের হয়ে যাবে, আর এরপর কিন্তু ইন্স্যুরেন্স হবে না। মূর্তিও এখানে অরুণকে ফোন করে সবকিছু খুলে বলে, আর বলে ভাদ্রাকে জনার্দনের গেটআপে নিয়ে আসতে। এখানে এরা দুইজন এসে নাগভূষণের সঙ্গে দেখা করে। নাগভূষণ এখানে বার্ধাকে সাইন করতে বলে, কিন্তু যেহেতু অরুণ তার বাবার সাইন পারতো, সেই জন্য তারা কলম ফেলে দেয়। আর সেই কলমটি যখন নাগভূষণ তুলতে চায়, তখনই অরুণ জলদি জলদি সাইন করে দেয়। যেহেতু এখানে সবকিছু ওকে হয়ে গিয়েছিল, তার জন্যই নাগভূষণ এখানে সাইন করতেই যাবে। তখনই সেখানে তার গার্লফ্রেন্ড রোজি তাকে ফোন করে আর বলে সে প্রেগনেন্ট। এই কথা শুনে ভয়ের চোটে নাগভূষণ তখনই দৌড় দেয় রোজির কাছে যাওয়ার জন্য। যেহেতু নাগভূষণ সাইন করেনি, সেই জন্য মূর্তি, অরুণ আর ভাদ্রাও দৌড় দেয় নাগভূষণের পেছনে পেছনে। নাগভূষণ এখানে মূর্তির ফোনই ধরছিল না, যার জন্যই মূর্তি তার পরিচিত একটি পুলিশ অফিসারকে দিয়ে নাগভূষণের ফোনটি ট্রেস করায়। নাগভূষণ রোজিকে বলে, আমি আমার পরিচিত ডাক্তার দিয়ে তোমার অ্যাবর্শন করিয়ে দেব, কিন্তু রোজি ব্ল্যাকমেল করে বলে, আমি এই বাচ্চা অ্যাবর্শন করার জন্য 1 কোটি
টাকা নেব। নাগভূষণ তো বেশ ভয় পেয়ে যায় যে সে এই টাকা কোথা থেকে নিয়ে আসবে। আর তখনই কলিং বেল বেজে ওঠে। নাগভূষণ এখানে লুকিয়ে পড়ে। সে রোজিকে এটাও বলে দিয়েছিল যাতে সে বলে নাগভূষণ এখানে নেই। মূর্তি যখন জিজ্ঞেস করে স্যারকে ভেতর থেকে ডাক দিন, তখন রোজিও বলে এখানে কেউ নেই, কিন্তু মূর্তি জোর করে ভেতরে ঢুকে পড়ে। আর বেচারা নাগভূষণ তখন অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। আর ওইদিকের পুলিশ অফিসারটি বারবার ফোন ট্রেস করে নাগভূষণের লোকেশন মূর্তিকে বলছিল। এখানে তারা সবাই মিলে আবারও অফিসে আসে, কিন্তু এখানে মূর্তি বলে আমি তো চা খেতে গিয়েছিলাম। আর অন্যদিকে নাগভূষণও মিথ্যে বলে যে সে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু এখানে দুইজনাই সত্যটা জানতো। এখানে নাগভূষণ সাইন করে দেয় আর এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এর পরের দিন দেখা যায় তাদের বাড়িতে আবারও সেই মেকআপ আর্টিস্ট শ্রীনু এসেছে, কারণ তার মদ প্রয়োজন। আরন এখানে তার জন্য মদের বোতল নিয়ে আসতে চায়, কিন্তু তখনই তার পিপাসা পেলে সে ফ্রিজটি খুলে দেয়। শ্রীনু এখানে জানার্ধনের লাশটি দেখতে পায় আর সে জোরে জোরে লাশ লাশ বলে চিৎকার করতে থাকে। আর এরপর আনিল তখন পেছন থেকে এসে শ্রীনুর মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। একটু পরেই সেখানে মূর্তি আসে জানার্ধনের ডেথ সার্টিফিকেট নিয়ে, কারণ তারা যদি এই কাহিনীটি আরো 2 দিন চালায় তাহলে হতে পারে জানার্ধনের বডিটি গলতে শুরু করবে। মূর্তি এখানে সবাইকে বুঝিয়ে দেয়। একটু পরে কোম্পানি থেকে লোক এসে বডিকে চেক করবে আর এরপর সে অফিস থেকে ডিডি নিয়ে নেবে। এখানে জানার্ধনের ইন্স্যুরেন্স 4 কোটি টাকা ছিল, যার কারণে নাগভূষণের শ্বশুর এটা দিতে চাচ্ছিল না। সে আবারও নাগভূষণকে অনেক বকাবকি করে। সে বলে সেখানে গিয়ে যে করে পারো এই ক্লেমটিকে ভুল প্রমাণিত করে এসো। নাগভূষণ তখন একটি ডাক্তারকে নিয়ে জানার্ধনের বাড়িতে আসে। আসলে সে জানতে চাচ্ছিল জানার্ধন কি ন্যাচারালি মরেছে নাকি কেউ তাকে মেরে ফেলেছে। এখানে মূর্তিও বিশ্বাস করতে পারছিল না যে এত জলদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কেউ চলে আসবে, কারণ তারা তো এখানে ফ্রিজ থেকে বডিটি বেরি করেনি। মূর্তিকে দেখে এখানে নাগভূষণ অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো, কিন্তু সে এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। আর এরপর সে জানার্ধনের লাশের কথা জিজ্ঞেস করে। ঠিক সেই সময়ে শ্রীনুর হুঁশ ফিরে আসে আর সে নাগভূষণের সামনে গিয়ে বলে দেয় যে এরা সবাই মিলে জানার্ধনকে মেরে ফেলেছে আর তার বডিটিকে ওই ফ্রিজে লুকিয়ে রেখেছে। আর এবারও প্রতিবারের মতো সাদানন্দ লাইট অন অফ করতে থাকে। তারা মনে করে হয়তো এবার বিরক্ত হয়ে জানার্ধন বাইরে বের হবে। আর এটার সুযোগ নিয়ে অনিল আবারও শ্রীনুকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু নাগভূষণ তো এখানে ফ্রিজ খুলে দেখবে। ফ্রিজ খুলে দেখার পর নাগভূষণ অনেক অবাক হয়ে যায়। সে বলে এই ক্লেমটি সে অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু তার বদলে এই টাকাতে তারও ভাগ দিতে হবে। যদি 50% দিতে রাজি থাকো তাহলে ঠিক আছে, আর না দিতে চাইলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ আজ পর্যন্ত কোনো মানুষই মৃতলাশের ইন্স্যুরেন্স করায়নি। নাগভূষণ এখানে সাইন করে দেয় আর এরপর সে মূর্তিকে বলে তুমি অফিসে গিয়ে ডিডি নিয়ে নাও। এখানে নাগভূষণ এই জন্যই এইটা করেছিল কারণ তাকে রোজিকে 1 কোটি টাকা দিতে হবে, নইলে বাচ্চার ব্যাপারটা সে ফাঁস করে দেবে। কিন্তু এখানে বেরিয়ে আসে সিনেমার আসল টুইস্ট। মৃত জানার্দন হুট করেই এবার জীবিত হয়ে ওঠে আর সে ভবানীকে ডাকতে থাকে। সে ভবানীকে জিজ্ঞেস করে আমি ফ্রিজের ভেতরে কি করছি। ভবানী এখানে জানার্দনকে বলে তুমি তো 4 দিন আগেই মারা গেছো। আরুনও তখন বলে আরে হ্যাঁ, 4 দিন আগে তো আপনার পালস ছিল না, কোনো হার্টবিট ছিল না, এমনকি নিঃশ্বাসও ছিল না, আর আপনি মারা যাবার পরেও আবার জীবিত হয়ে গেলেন, এটা তো মিরাকেল। কিন্তু এখানে থাকা সেই ডাক্তারটি বলে এটা কোনো মিরাকেল নয়, নিশ্চয়ই কোনো ভুলভাল মেডিসিনের জন্যই এমনটা হয়েছে। নিশ্চয়ই সেই রাতে জানার্দন কোনো ভুলভাল ওষুধ খেয়ে ফেলেছিল, যার জন্যই তার বডির অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল আর সে কোমায় গিয়েছিল। এখানে যেহেতু সেই দিন জানার্দনের বাসরাত ছিল, তাই সে এক্সাইটমেন্টে নিজের পাওয়ার বাড়ানোর ওষুধ খেয়ে ফেলেছিল, যার জন্যই তার এমন অবস্থা হয়েছিল। ডাক্তার এখানে বলে যেহেতু জানার্দনকে ফ্রিজে রাখা হয়েছিল তাই তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নষ্ট হয়নি, আর লাইট অন অফ হওয়ার কারণে তার শরীর একবার গরম হচ্ছিল আবার ঠান্ডা, সেই জন্যই আবারও হুট করে তার অর্গানগুলো কাজ করতে শুরু করেছে আর সে আবারও জীবন ফিরে পেয়েছে। যেহেতু এখানে জানার্দন বেঁচে ছিল তাই তার ইন্স্যুরেন্সের টাকা কি করে আসবে, তার জন্যই এখানে থাকা সবাই মিলে জানার্দনকে মারার প্ল্যান করে, এমনকি তার 2 সন্তানরাও। নাগভূষণ এখানে শুরু থেকে সমস্ত
কিছু জনার্দনকে বলে। সে এটাও বলে জনার্দন যদি মারা যায় তাহলে এখানে থাকা সমস্ত মানুষেরই লাভ হবে। নাগভূষণ এখানে মরতে চাইছিল না, যার কারণে সে আবারও ফ্রিজের ভেতরে লুকিয়ে পড়ে। তারা খুব কষ্ট করে জনার্দনকে বাইরে বের করে আর ওই ডাক্তারটি জনার্দনকে খালি ইনজেকশন দিতে যাচ্ছিল হার্ট অ্যাটাক হবার জন্য। এই সবকিছু শুনে জনার্দন অনেক কান্নাকাটি করে, কারণ সে আরো কয়েকটা দিন ভালোভাবে বেঁচে থাকতে চাচ্ছিল। জনার্দন এখানে কাঁদতে কাঁদতে আরুণকে বলে তোমার বাচ্চা হচ্ছে না, তার জন্য আমি কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি। আর এরপর সে ভাদ্রাকে বলে ভাদ্রা যখন ছোটবেলায় অসুস্থ হয়ে গিয়েছিল তখন সে ভগবানের কাছে মান্নাত চেয়েছিল, আর ভাদ্রা সুস্থ হবার পর সে খালি পায়ে কাশী পর্যন্ত গিয়েছিল। আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরা কিনা আমার সঙ্গে এমনটা করছো। আরুণ এখানে বলে আমরা তোমাকে মারতে চাই না বাবা, কিন্তু বাধ্য হচ্ছি। আমি একটি জুয়াতে অনেক টাকা হারিয়ে ফেলেছি আর সেই টাকাটাই আমাকে দিতে হবে। যদি টাকা দিতে না পারি তাহলে আমার পরিবারকেই মেরে ফেলবে। ঠিক একই কাহিনী ছিল ভাদ্রারও। নাগভূষণ এখানে জনার্দনের অবস্থা দেখে বেশ ইমোশনাল হয়ে যায় আর সে ঠিক করে সে জনার্দনকে মারবে না। এখানে জনার্দন বলে যদি আমি মারা যাওয়াতে আমার বাচ্চাদের জীবন সুন্দর হয় তাহলে আমি মরতে রাজি, কিন্তু এখানে নাগভূষণ আর এটা করতে চায় না। এখানে বারবার পারমানন্দ আর সাদানন্দ মিলে লাইট অন অফ করছিল আর এদিকে সেখানে থাকা সবাই নাগভূষণকে জনার্দনকে মারার জন্য মানিয়ে নেয় আর এরপর সেও রাজি হয়ে যায়। সে জনার্দনকে ধাক্কা দিয়ে দেয় আর তার মাথায় আঘাত লাগার কারণে জনার্দন অবশেষে মারা যায়। এরপর তারা সবাই মিলে জনার্দনের শেষ কাজটা সম্পন্ন করে দেয়। পারমানন্দ আর সাদানন্দ অনেক দুঃখী হয়। এর কয়েকদিন পর নাগভূষণ এখানে জনার্দনের বাড়িতে আসে আর সে সবাইকে নিজের ভাগের টাকাটা বুঝিয়ে দেয়। আর এখানে জনার্দন ফোন করে আরুণকে। আসলে এখানে জনার্দন বেঁচে ছিল, সে এখন গোয়াতেই ছিল। জনার্দন এখানে নিজের ভাগের টাকার কথা জিজ্ঞেস করে, তখন আরুণ বলে সেটা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। আসলে এখানে হয়েছেটা কি, আসলে সেই দিন নাগভূষণ জনার্দনকে ধাক্কা মারতে গিয়ে ধাক্কা লেগে গিয়েছিল জনার্দনের পেছনে থাকা শ্রীনুর গায়ে আর মাথায় আঘাত লাগার কারণে শ্রীনু এখানে মারা গিয়েছিল। সবাই মিলে এখানে নাগভূষণকে ব্ল্যাকমেল করতে থাকে, তুমি শ্রীনুকে মেরে ফেলেছো, যার কারণে নাগভূষণ এখানে ইন্স্যুরেন্স ক্লেমটি অ্যাপ্রুভ করতে বাধ্য হয়। আর এরপর তারা শ্রীনুকে একেবারে জনার্দনের মতো সাজিয়ে তার শেষ কাজটাও সম্পন্ন করে দেয়। কিন্তু সিনেমার শেষে এসে আমরা দেখতে পাই শ্রীনুর বউ পুলিশ স্টেশনে তার মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। পুলিশ তখন জানতে পারে শ্রীনুর লাস্ট লোকেশন ছিল জনার্দনের বাড়িতে। হতে পারে পুলিশ এখানে গিয়ে সমস্ত মিথ্যে আর ধোঁকাবাজি ধরতে পারবে। আর এর সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।